স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের পুনর্তদন্ত দাবি করেছেন তৎকালীন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনুল আহমেদ। তিনি বলেন, হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু শেখ হাসিনা সরকারের কথা শুনতে হয়েছে, প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মইনুল আহমেদ স্থানীয় বৃহস্পতিবার সময় তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? প্রতি উত্তরে আমি বললাম, একই ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত আদালত হতে পারে। যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে, ব্যাটালিয়ন কমান্ডার তদন্ত আদালত করবেন, ব্রিগেড কমান্ডার করবেন, প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন। তদ্রূপ আমিও আমার 57 জন অফিসার হারিয়েছি। আমি মনে করি আমার দায়িত্ব, আমার জানার প্রয়োজন আছে, পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে। পরিশেষে আমি আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া সেনা টহলও রয়েছে। গেল কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে অস্থিরতা তৈরি হয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জেলায় সকাল থেকে সব পোশাক বা শিল্প কারখানা কি চালু হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমরা সকাল থেকে সকল পোশাক কারখানা চালু রয়েছে, সকাল 6টা থেকে কিন্তু গাজীপুরে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে আসলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি। এখন কিন্তু রোদ রয়েছে, বৃষ্টি নেই, তবে শান্তিপূর্ণ পরিবেশ সকল পোশাক কারখানায় বিরাজ করছে। এবং আমরা দেখেছি যে মহাসড়ক দিয়ে আসলে সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। গত কয়েকদিন কিন্তু বেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই পরিবেশের কারণে কিন্তু বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা গেটের সামনে এসে নানা দাবিতে আন্দোলন করেছে এবং আন্দোলনের কারণে অনেকটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এবং গত দুদিন আগে যৌথ বাহিনীর মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের গ্রেফতার অভিযানের সরকারের ঘোষণা পর থেকে কিন্তু অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর ডিস্ট্রিক্ট শিল্পনগরীর সিকিউরিটি ইনচার্জ মনীষকে গ্রেফতার করা হয়েছে, যৌথ বাহিনী গ্রেফতার করেছে। এবং এরপর থেকেই কিন্তু গত 2 দিন আমরা সকল পোশাক কারখানায় এবং শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি। তো গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ। তোসিয়া। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন গাজীপুর থেকে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত 10 জন। ভোরে সেতুর 13 নম্বর পিলারের কাছে ঢাকাগ্রামী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস। পথে সেতুর 13 নম্বর পিলারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান বাসের 3 যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জব্দ করা হয় বাসটি। আহত 10 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্থানীয়রা। চাঁদপুরের পুরান বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে পুরান বাজারের বউবাজার এলাকায় কয়েক ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। স্বপ্ন ভেঙে গেছে ফেনীর সোনাগাজীর পোলট্রি খামারি রসুল আহমেদ রাসেলের। বন্যায় তার 10টি খামারে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। শুধু রাসেলই নন, তার মতো দেয়ালে পিঠ থেকে গেছে জেলার 25,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারির। সব হারিয়ে এখন নিঃস্ব তারা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনী। পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় 24 লাখ হাঁস মুরগি। নষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য, ঘাস ও খড়। এই অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা। খামারে পানি প্রায় এ পর্যন্ত উঠছে, প্রায় 6 ফিটের কাছাকাছি। এখানে 3 তাকের মাধ্যমে মুরগ এইগুলাও শুধু গলার পর্যন্ত বাসা ছিল, আর বাকিগুলা ডুবে গেছে, আর কিছুগুলা মুরগি সরাইছি, কিন্তু এগুলাও মারা গেছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে, বন্যায় 396 কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেসে গেছে ব্রয়লার, লেয়ার ও কালার বার্ড, সোনালী মুরগি, ফিড ও ডিম। আমাদের 2 টন 3 টনের মতো আমাদের খাদ্য নষ্ট হয়ে গেছে। আমার খামারে আমাদের হুলেট নষ্ট হয়ে গেছে, আমার লেয়ার 2000-এর মতো নষ্ট হয়ে গেছে। 3000 মুরগ ছিল ওই জায়গায়। আমাদের কালার বার্ড ছিল, কালার বার্ড 2000 ছিল, ওই জায়গায় 1000 মুরগের মতো মারা গেছে। এই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন খামারিরা। স্বল্প সুদে ঋণ পেলে ক্ষতি কিছুটা পোষানো যেতে পারে বলে জানান তারা। প্রায় 10 লাখ টাকার মুরগি মারা গেছে, খাদ্য নষ্ট হয়েছে প্রায় অনেক 1 লাখ টাকার মতো। মাছ ছিল পুকুরের ফিশারিতে, মাছ সব প্রায় 30 লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একদম দেউলিয়া হয়ে গেছি। এখন নতুন করে যদি আমাদেরকে বিনা সুদে যদি আমাদের কিছু ব্যাংক লোন দেয়, হয়তো আমরা ঘুরে ফিরে দাঁড়াইতে পারবো। এটা ছাড়া আমাদের ব্যবসা একদম আমরা ফতে বসে গেছি। প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা আমার এখন বর্তমানে ঋণের বোঝা আমার মাথায়। এখন সরকারে যদি আমাদেরকে যদি কোনো সহযোগিতা যদি করে, তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, আর নয় আমাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে আমরা এখন অসহায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে কোনো ধরনের প্রণোদনা এলে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যার পানিতে বুক পরিমাণ পানি হলে সকল মুরগিগুলোই আসলে ভেসে চলে গেছে, যে কারণে আমরা এখন বন্যা পরবর্তীতে তাদের প্রকৃত তালিকাগুলো আমরা সামারাইজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা এটা ফরওয়ার্ড করব, এবং আশা করব যে এটা আমাদের কর্তৃপক্ষ যথাসময়ে সঠিক সিদ্ধান্ত আমাদেরকে দেবে, আমরা সেই অনুসারে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। 25,000-এর বেশি পোলট্রি খামারির আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা, যার প্রভাব পড়বে বাজারেও। সরকারি সহায়তা পেলে তারা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে যুক্তরাষ্ট্রের নাগরিক আইনেসুর আইগি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নেন 26 বছর বয়সী এই তরুণী। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আইগি। ওই তরুণী যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্কেরও নাগরিক ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর দাবি, ওই নারী তাদের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় গুলি চালানো হয়। এ হত্যায় পূর্ণ তদন্তের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নি-4 ভারতের তৈরি পারমাণবিক অস্ত্র বহন ও 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্যাটেগরি সক্ষমতা যাচাইয়ের জন্য এই পরীক্ষা চালানো হয় বলে দাবি দেশটির। চীনের দক্ষিণে একটি দ্বীপে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এর প্রভাবে হাইনান অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায় টাইফুনের প্রভাবে সেখানে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টায় হাইনান দ্বীপের উত্তর পূর্বে 223 কিলোমিটার গতিতে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। গত 1 দশকের মধ্যে চীনে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন। সতর্কতার জন্য ওই দ্বীপ থেকে অন্তত 4,20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে নৌযান, ট্রেন এবং বিমান চলাচল। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো। এরপর নিউজ আপডেট দেখবেন দুপুর 2টায়। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।